হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাই আমরা আমাদের বায়োলজি অংশের লেকচারগুলো দেখতেছিলাম। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 1 শুরু করছিলাম। একটা ক্লাস আমরা ইতোমধ্যে দেখে ফেলছি। আজকে আমরা সেকেন্ড ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টারটাকে শেষ করব। হ্যাঁ, এই চ্যাপ্টার বেশি বড় না, ইম্পর্টেন্ট পড়া কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখে ফেলছি। আজকে আমাদের অল্প কিছু পড়া বাকি আছে, সেগুলো দেখার মাধ্যমে আমরা চ্যাপ্টারটাকে শেষ করব। তো চলো আমি স্টার্ট করে দিই। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি দেখবো? শ্রেণী বিন্যাসের বিভিন্ন ধাপ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা চিন্তা করতেছি শ্রেণী বিন্যাস মানেটা কি বলতো? বিভিন্ন প্রাণীকে কিছু কমন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক একটা গ্রুপে বিন্যস্ত করা, তাই না? এখন বিষয় হচ্ছে আমি এই বৈশিষ্ট্যগুলোকে কিভাবে গ্রুপে বিন্যস্ত করতে পারি সেগুলোকে আমরা এক একটা ধাপ বলি। হ্যাঁ, ধাপগুলোকে আমরা কি বলতে পারি? ট্যাক্সন বলতে পারি। ট্যাক্সন, এটা আমরা একটু মাথায় রাখবো। আমরা কি জানতাম যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটার অপর নাম কি? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি শব্দটা কিন্তু এই ট্যাক্সন থেকে আসছে। ট্যাক্সন মানে কি? এক একটা ধাপ। আচ্ছা, এখন কোন প্রাণীকে কোন নির্দিষ্ট গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য তাকে আমরা 7টা ধাপের মধ্যে দিয়ে টেস্ট করে দেখি যে এই 7টা ধাপের সাথে তার মিল আছে কিনা। ওকে, আচ্ছা, এখন এই ধাপগুলা কিরকম আমি তোমাকে বলি। সর্বপ্রথম যে ধাপটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে প্রজাতি। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে প্রজাতি। ওকে, তাহলে একটা কথা মনে রাখবো যে একটা নির্দিষ্ট প্রাণী বা একটা নির্দিষ্ট উদ্ভিদ বা এভাবে চিন্তা করো, একটা নির্দিষ্ট জীব সবসময় একটা নির্দিষ্ট প্রজাতি হয়। তার মানে প্রজাতির সংখ্যা কিন্তু সবসময় একটা একটা করে হয়। বুঝতে পারলাম তো? এটাকে কিন্তু আমরা মূল একক বা ভিত্তি একক বলতে পারি। অত কিছু তোমাদের বইয়ে নাই, জাস্ট আমরা মনে রাখবা প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা উদ্ভিদ অর্থাৎ প্রত্যেকটা জীব হচ্ছে একটা স্বাধীন প্রজাতি। এভাবে তুমি চিন্তা করো। ওকে, আচ্ছা, এরপর তুমি কি চিন্তা করতে পারো? হ্যাঁ, কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন অথবা মিল সম্পন্ন কয়েকটা প্রজাতি মিলে কি হয়? এক একটা গণ হয়। গণ। ওকে, কয়েকটা গণ মিলে কি হবে? এক একটা গোত্র হবে। ওকে, কয়েকটা গোত্র মিলে এক একটা বর্গ হবে। ওকে, কয়েকটা বর্গ মিলে এক একটা শ্রেণী হবে। ওকে, কয়েকটা শ্রেণী মিলে এক একটা পর্ব হবে। আর কয়েকটা পর্ব মিলে এক একটা জগৎ হবে। হ্যাঁ, বা যেটাকে আমরা রাজ্য বলতে পারি। হ্যাঁ, জগৎ বা রাজ্য। ওকে, তাহলে দেখো সিকোয়েন্সটা কিরকম। সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি প্রাণী কোথায় আছে? জগৎ বা রাজ্যে। তারপর হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কতগুলো আছে দেখো? 1 2 3 4 5 6 7। এই 7টাই হচ্ছে এক একটা ট্যাক্সন বা এক একটা ধাপ। ওকে, রাইট। আচ্ছা, এখন যদি একটু চিন্তা করে দেখি, এদের ইংলিশ নামগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা আমি বলছিলাম যে আমি যতগুলো ইংলিশ নাম তোমাদের শেখাবো এগুলো কিন্তু তোমরা অবশ্যই শিখবা। আচ্ছা দেখো, জগৎ বা রাজ্যকে আমরা কি বলতে পারি? কিংডম বলতে পারি। কিংডম। ওকে, আচ্ছা, গেল। পর্বকে আমরা বলতে পারি হচ্ছে ফাইলাম। এটাকে আমরা বলতে পারি ফাইলাম। শ্রেণীকে বলা যায় হচ্ছে ক্লাস। বর্গকে বলা যায় হচ্ছে অর্ডার। গোত্রকে বলা যায় ফ্যামিলি। গণকে বলা যায় হচ্ছে জেনাস। আর প্রজাতিকে আমরা বলবো হচ্ছে স্পিসিস। ওকে, তাহলে দেখো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের শিখতে হবে। একটু খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি প্রাণী কোথায় আছে? নিশ্চয়ই জগতে। তাহলে জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রাণী আছে। তার থেকে একটু কম কোথায় আছে? পর্বে। তাহলে বলতে পারো জগৎকে যদি আমরা একটা সেটের মতো চিন্তা করি, তার একটা উপসেট কি হবে? পর্ব হবে। তার একটা অংশ হবে হচ্ছে পর্ব, তাই না? তোমরা কি সেট উপসেট সম্পর্কে নিশ্চয়ই জানো, তাই না? ম্যাথ কিন্তু তোমরা পড়ছো, 9এও কিন্তু ছিল, রাইট? বাস্তবিক জীবনে সেটের প্রয়োগ, এরকম একটা চ্যাপ্টারের নাম ছিল। তার মানে উপসেট মানে কি? বড় একটা অংশ, ছোট একটা টুকরা, তুমি চিন্তা করো। তাহলে জগতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জীব আছে, তার মধ্যে কিছু সংখ্যক জীব নিয়ে আমি কি তৈরি করতেছি? পর্ব। তার মানে জগৎ যদি একটা বড় সেট হয়, তার একটা উপসেট কি হবে? পর্ব। পর্বের একটা উপসেট হবে হচ্ছে শ্রেণী। তার থেকেও ছোট হবে হচ্ছে বর্গ। তারপর গোত্র, তারপর হচ্ছে গণ। আর প্রজাতির মধ্যে কি? একদম সিঙ্গেল এক একটা জীব থাকবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, যতই হচ্ছে আমরা জগৎ থেকে প্রজাতিতে আসতেছি, হ্যাঁ, যতই আমরা হচ্ছে রাজ্য থেকে প্রজাতির দিকে নামতেছি, আমার কিন্তু
প্রাণী উদ্ভিদের সংখ্যা বা প্রাণীর সংখ্যা অর্থাৎ জীবের সংখ্যা কিন্তু কমতেছে, রাইট? বেশি থেকে কম হচ্ছে। এই ঘটনাকে আমরা কি বলি জানো? এই ঘটনাটা স্পেশাল নাম আছে, যেটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ওকে, এই যে ঘটনাটা, এটাকে আমরা কি বলবো? নেস্টেড হায়ারার্কি। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা আছে, নেস্টেড হায়ারার্কি। বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার ধরো আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি যে কিভাবে আমি কথাগুলো তোমাকে এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, রাইট? আমরা যে মানুষের এক্সাম্পলটাই তোমাদের বইয়ে দেওয়া আছে এবং সেটা কিন্তু আমরা পড়বো। হ্যাঁ, এবং এটা কিন্তু আমি দেখলাম যে আমাদের বছর, হ্যাঁ, মানে ঢাবি অ্যাডমিশনে ঢাবি 2021 সালে কিন্তু মানুষের শ্রেণীবিন্যাসটা বা মানুষের এই ট্যাক্সোনমিটা দিয়ে দিছিল। সো আমরা কিন্তু এটা খুব সুন্দর করে পড়বো, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? এই জিনিসটাকে একটু কপি করে নিই, তারপর আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে মেনলি মানুষের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, মানুষের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো সবার প্রথমে আসা হচ্ছে কিংডম। মানুষ হচ্ছে কোন কিংডমের অন্তর্ভুক্ত বলতো? মানুষ হচ্ছে মেনলি অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। এখন অ্যানিমেলিয়া নিয়ে কিন্তু আমরা অল্প বিস্তর কিছু পড়াশোনা করছিলাম, তাই না? ওই যে মনেরা, প্রোটিস্টা, গত ক্লাসের পড়া। লাস্টে পঞ্চম রাজ্যে কে ছিল বলতো? পঞ্চম রাজ্যে ছিল হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে তুমি বলতে পারো যারা হচ্ছে মেনলি সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ নির্দিষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী, তাই না? যারা হচ্ছে সুকেন্দ্রিক কোষ, যারা হচ্ছে বহুকোষী প্রাণী এবং যাদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। হ্যাঁ, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ওকে, যেহেতু মানুষের সাথে এই বৈশিষ্ট্যগুলো মিল আছে, তাই মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার হচ্ছে পর্ব। মানুষ কোন পর্বের মধ্যে আছে বলতো? করডাটা। করডাটা শব্দটা কোথেকে আসে জানো? নটোকর্ড থেকে আসে। কর্ড মানে হচ্ছে দড়ি। হ্যাঁ, দড়ি বলা উচিত না, কর্ড মানে হচ্ছে, কর্ড শব্দটা মানে হচ্ছে নটোকর্ড। হ্যাঁ, মানে দণ্ড। এখন নটোকর্ড নিয়ে হয়তো তোমরা কিছু জানো না, তো এটা কিন্তু আমরা সামনে আস্তে ধীরে পড়াশোনা করব, ইন্টারমিডিয়েটও পড়বো। সো নটোকর্ড হচ্ছে একটা বিশেষ রকমের লম্বাকার অংশ, যেটা হচ্ছে কিছু স্পেশাল প্রাণীদের বডিতে আজীবন থেকে যায়, কিছু প্রাণীদের ভ্রূণ অবস্থায় থাকে, পরিণত অবস্থায় থাকে না, আর কিছু প্রাণীতে কখনোই তৈরি হয় না। বুঝতে পারছো? তো যাদের বডিতে জীবনে কোনো না কোনো এক সময় নটোকর্ড থাকে, নটোকর্ড নামে ওই দণ্ডটা থাকে, তাদেরকে আমরা কি বলতেছি? করডাটা বলতেছি। বুঝতে পারলাম তো? তার মানে মানুষের বডিতেও কিন্তু ভ্রূণাবস্থায় নটোকর্ড ছিল। এভাবে তুমি বলো, মানুষের বডিতে ভ্রূণাবস্থায় নটোকর্ড ছিল। এভাবে তুমি বলো। হ্যাঁ, ভ্রূণাবস্থায় নটোকর্ড ছিল। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। হ্যাঁ, পরিণত অবস্থা আর কি নাই, এজন্য এটাকে আমরা কি বলি? ভার্টিব্রাটা বলি, পরে পড়বো। হ্যাঁ, আপাতত যা জানো যে আমাদের বডিতে ভ্রূণাবস্থার নটোকর্ড ছিল, এখন কিন্তু আর নাই। তার মানে আমরা কিন্তু করডাটার মধ্যে অন্তর্ভুক্ত। এরপর চলে আসা হচ্ছে শ্রেণীতে, তাই না? আমরা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে বলতো? আমরা হচ্ছে মেনলি ম্যামালিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হব। আমরা চাইলে এই জিনিসটাকে কিন্তু আরো বিভক্ত করতে পারি। হ্যাঁ, আমরা পর্বের নিচে কিন্তু উপপর্ব বলতে পারি, তাই না? যেমন ধরো আমরা কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপর দেখো আমরা কিন্তু শ্রেণীর আগে অধিশ্রেণী বলতে পারি। যেমন আমরা কিন্তু ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর অন্তর্ভুক্ত। সো ওইগুলো কিন্তু বেসিক বা মূল ধাপ না, তাই আমরা ওইগুলো নিয়ে কিন্তু এত বেশি চিন্তা করছি না। বুঝতে পারছো? ওইগুলো নিয়ে আমাদের এত বেশি কনসার্ন নাই আসলে। তো আমরা ওইগুলো দেখবো না, আমরা মেইন গুলা দেখবো। শ্রেণী, আমরা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত বলো? আমরা কিন্তু ম্যামালিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, আচ্ছা দেখো ম্যামারি, হ্যাঁ, ম্যামা শব্দটা মেনলি ম্যামারি থেকে আসছে। ম্যামারি মানে কি? স্তন গ্রন্থি। অর্থাৎ এদের মধ্যে, মানুষের মধ্যে যারা হচ্ছে ফিমেল, তাদের বডিতে কি আছে? কার্যকর স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড আছে। হ্যাঁ, তাহলে বলতে পারি আমরা স্ত্রী দেহে
কার্যকর স্তন গ্রন্থি পাওয়া যায়। এত আছে। আর কি বলতে পারি, আরো কিন্তু বলা যায়, যেমন ফিমেল এখানে কি করে, বাচ্চা প্রসব করে, তাই তো, ডিম পারে না, বাচ্চা প্রসব করে। গায়ে কি আছে, লোম আছে, এরকম বিষয়টা বলা যায়। বাট আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো আমি তোমাদের একটু লিখে লিখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার হচ্ছে বর্গ। আমরা কোন বর্গের মধ্যে অন্তর্ভুক্ত হবে বলতো? আমরা কিন্তু প্রাইমেট বর্গের মধ্যে অন্তর্ভুক্ত হব। ওকে, প্রাইমেট। কেন? কারণ আমরা কিন্তু দেখো, আমরা হাতটাকে খুব সহজে কিন্তু এরকম ভাবে কি করতে পারি, ভাঁজ করতে পারতেছি, তাই না? এটাকে আমরা ক্লয়িং বলি, ক্লয়িং। তার মানে কি করতে পারে, আমরা এই জিনিসটাকে দিয়ে বা এই বৈশিষ্ট্য ব্যবহার করে কি করতে পারি, খুব সহজে কোনো বস্তুকে আঁকড়ে ধরতে পারি, তাই না? তাহলে তুমি এটাকে এভাবে বলো, আঁকড়ে ধরার উপযোগী। হ্যাঁ, আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, এবার তুমি বলো। ঠিক আছে, মানে হাতের গঠনটা বাকিদের তুলনায় উন্নত, তুমি এভাবে চিন্তা করো। আবার কি হইতে পারে, যে প্রাইমেটে যারা যারা আছে তাদের দৃষ্টিশক্তি কিন্তু ঘ্রাণ শক্তি থেকে অনেক বেশি উন্নত। যেমন চিন্তা করে দেখো, একটা কুকুর, হ্যাঁ, সে কিন্তু অত বেশি পরিমাণ কালার দেখতে পারে না। ওদের চোখের মধ্যে কোন কোষ, স্পেশালাইজ কিছু কোষ কম থাকে। আমাদের চোখের মধ্যে কিন্তু সেই ধরনের কোষ অনেক বেশি থাকে, যার ফলে আমরা কালারটাকে ভালো মতো বুঝতে পারি, আমরা বিভিন্ন দূরত্বকে খুব সঠিকভাবে, খুব সূক্ষ্মভাবে মেজার করতে পারি, তাই না? তার মানে যাদের চোখের গঠনটা দৃষ্টিশক্তি ঘ্রাণ শক্তি থেকে বেশি উন্নত, তারাও কিন্তু প্রাইমেট। হ্যাঁ, সেই বৈশিষ্ট্য আমরা বলতে পারি, বাট এই জিনিসটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ফ্যামিলি বা গোত্র। গোত্র কোনটার মধ্যে আছে আমরা বলতো? আমরা কিন্তু হোমিনিডির গোত্রের মধ্যে আছে, হোমিনিডি, এই গোত্রের মধ্যে আমরা অন্তর্ভুক্ত। ওকে, হোমিনিডি মানে কি, আমাদের বৈশিষ্ট্যটা, আমাদের বাহ্যিক অঙ্গ সংস্থান, এই যে আমাদের হাতের গঠন, হাতের মধ্যে কি অস্থি আছে, হাড্ডি আছে, পায়ের গঠন, তাই না, আমাদের মাথার খুলির গঠন, এগুলো হচ্ছে তোমার এই গোত্রের মধ্যে অন্য যেসব প্রাণী আছে, বানর, শিম্পাঞ্জি, গরিলা, এদের সাথে মিল সম্পন্ন। হ্যাঁ, এদের সাথে মিলে যায় আর কি। তার মানে তুমি বলতে পারো কি, অঙ্গ সংস্থান অন্যান্য হোমিনিডি গোত্রের প্রাণী, যেমন বানর, শিম্পাঞ্জি, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে ওরাং ওটাং, তারপর ধরো হচ্ছে গরিলা, এদের সাথে মিলে। ওকে, এইভাবে তুমি বলো, এদের সাথে মিল সম্পর্ক। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গণ বা জেনাস। আমরা কোন গণের মধ্যে অন্তর্ভুক্ত বলতো? হোমো। আমরা কিন্তু হোমো গণের মধ্যে অন্তর্ভুক্ত। কেন? কারণ আমাদের মস্তিষ্কের গঠনটা অন্যান্য হোমিনিডির তুলনায় উন্নত। হ্যাঁ, উন্নত মস্তিষ্কের গঠন। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এরপর কি বলতে পারি, এই প্রাণীগুলো হচ্ছে মেনলি পায়ে ভর করে হাঁটে। পায়ে ভর করে হাঁটে, এটা তুমি দেখতে পারো। এটা হলো অত বেশি ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট না, দেখতে পারো আর কি। ওকে, আর লাস্টে হচ্ছে আমাদের প্রজাতির নামটা কি? প্রজাতির নাম হচ্ছে সেপিয়েন্স, বাট কখন আমরা প্রজাতির নামটাকে সিঙ্গেল করে লিখি না, অবশ্যই গণের সাথে মিলাই লিখি। ওকে, কিরকম হবে তাহলে বলো? হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। অবশ্যই এখানে নিচে দাগ দিব। নামকরণের নিয়ম কিন্তু আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, কেন বলা হয়? কারণ এই প্রাণীগুলো অর্থাৎ মানুষরা বুদ্ধিবৃত্তিক ভাবে অর্থাৎ ইন্টেলিজেন্সে, হ্যাঁ, মাথার ব্রেনটাকে ব্যবহার করার ক্ষমতার দিক থেকে বাকি সবার তুলনায় এগিয়ে আছে। বুদ্ধিবৃত্তিক ভাবে তারা কিন্তু উন্নত, এভাবে তুমি বলো, তাই না? তাহলে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা এরকম বিভিন্ন ট্যাক্সনের মধ্যে অন্তর্ভুক্ত আছি। তাহলে আমি এই জিনিসটাকে আরেকটু একটু রিভাইজ করে দিচ্ছি। দেখো, আমাদের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। কেন? কারণ আমরা হচ্ছে সুকেন্দ্রিক প্রাণী, বহুকোষী প্রাণী, আমাদের হচ্ছে জটিল টিস্যুতন্ত্র আছে। আমরা কোন পর্বে আছি? কর্ডাটা। কেন? কারণ আমাদের ভ্রূণাবস্থায় নটোকর্ড ছিল, যদিও বর্তমানে এখন নটোকর্ড নাই, হ্যাঁ, মেরুদণ্ড হয়ে গেছে। শ্রেণী কোনটা? ম্যামালিয়া। কেন? কারণ আমাদের যারা ফিমেল আছে, সেই ফিমেলের বডিতে কার্যকর স্তনগ্রন্থি আছে, সেখান থেকে বাচ্চারা কি করে? দুধ পান করে, তাই তো। বর্গ, কোন বর্গে আছে আমরা? প্রাইমেট। কেন? কারণ আমাদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে, তাই তো, কোনো কিছুকে আমরা খুব সহজেই গ্রাস্প করতে পারি, আঁকড়ে ধরতে পারি।
তারপর দেখো ফ্যামিলি, হোমিনিটি, কেন? কারণ আমাদের অঙ্গ সংস্থান বা মরফোলজি হচ্ছে বানর বা গরিলার সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। আচ্ছা, গণ, আমরা কোন গণে আছে বলো? হোমো, কেন? উন্নত মস্তিষ্কের গঠন এবং আমরা পায়ে হাঁটতে পারি, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে প্রজাতি, আমরা কোন প্রজাতি? হোমোসেপিয়েন্স, কেন? কারণ আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে বাকি অন্যান্য হোমো থেকে আমরা আলাদা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পুরো জিনিসটার ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে গেল। এবার চলে আসা হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, হ্যাঁ, বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। এখন দ্বিপদ নামকরণ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারলাম? এটা মেনলি আমরা একটা বই থেকে জানতে পারছি, হ্যাঁ। সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম, হ্যাঁ, স্পিসিস প্ল্যান্টারাম। এই বইয়ের মধ্যে মেনলি আমাদের দ্বিপদ নামকরণের সকল নিয়ম হচ্ছে লিপিবদ্ধ আছে। সকল নিয়ম হচ্ছে এই বইটার মধ্যে লেখা আছে। এই বইয়ের রচয়িতাকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, ওকে। যেহেতু তিনি হচ্ছে নামকরণের সব নিয়মগুলা দিছেন, তাই তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা দ্বিপদ নামকরণের জনক বলতে পারি, ওকে। এই কথাটা কি মনে থাকবে? তাকে আমরা কি বলবো? দ্বিপদ নামকরণের জনক। দ্বিপদ নামকরণের জনক, ওকে। বিষয়টাকে বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমরা চিন্তা করব যে এই যে বইটার মধ্যে স্পিসিস প্ল্যান্টারাম, এই বইয়ের মধ্যে আসলে কি কি নিয়ম লিপিবদ্ধ আছে, তাই না? সেগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আসো আমরা একটা একটা করে নিয়মগুলা দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আসো প্রথম নিয়মটা কি? আমাদের যে কোনো প্রাণীর দ্বিপদ নামকরণটা কি কোন ভাষায় হবে? ল্যাটিন ভাষায় হবে, ঠিক আছে। তার মানে আমরা কি নিতে পারি? ল্যাটিন ভাষা নিতে পারি। তার মানে ল্যাটিন ভাষা আমরা ইউজ করে নামকরণ করব, অথবা ল্যাটিনের অনুরূপ কোনো শব্দ আমাদের ইউজ করতে হবে, হ্যাঁ, ল্যাটিনের মতো বা ল্যাটিনের অনুরূপ, ল্যাটিনের মতো কোনো ভাষা আমাদের ইউজ করতে হবে, ওকে। কিরকম বিষয়টা আমি তোমাদের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো, তোমাদের বইয়ে কথাটা লেখা আছে 12 এডিশনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট, যার নাম হচ্ছে সাজিদ আলী, তিনি হচ্ছে ঢাকা অঞ্চলে একটা ব্যাঙ খুঁজে পাইলেন, যেটা হচ্ছে আগে কেউ আবিষ্কার করতে পারেন নাই। তিনি সেই ব্যাঙের নাম কি দিয়ে দিচ্ছেন? যে জাকেরানা ঢাকা। জাকেরানা ঢাকা, এরকম ভাবে তিনি একটা নাম দিয়ে দিচ্ছেন। খেয়াল করে দেখো, জাকেরানা শব্দটা কিন্তু একজন মানুষের নাম থেকে আসছে, যদি বুঝতে পারো। দেখো, জাকেরানা শব্দটা কিন্তু একটা মানুষের নাম থেকে আসছে, জাকের নাম থেকে আসছে। এই জাকের হচ্ছেন ডক্টর জাকের, আমাদের একজন শ্রদ্ধেয় প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি প্রাণীবিজ্ঞান বিভাগটা প্রতিষ্ঠা করেছেন। তো সাজিদ আলী তিনি হচ্ছে ডক্টর জাকেরকে ট্রিবিউট দেওয়ার জন্য, ডক্টর জাকেরের সম্মানার্থে, হ্যাঁ, তাকে উদ্দেশ্য করে উৎসর্গ করে তিনি সেটাকে জাকেরানা ঢাকা নাম দিলেন, তাই না? তাহলে খেয়াল করে দেখো, জাকেরানা শব্দটা কিন্তু ল্যাটিন ভাষার মধ্যে অন্তর্ভুক্ত না, কিন্তু ল্যাটিনের মতো করার জন্য তারপরে আমরা আনা যুক্ত করে দিছি, হ্যাঁ, আনা অংশটাকে আমরা যুক্ত করে দিছি, যার ফলে সেটাকে ল্যাটিনের মতো দেখায়, ওকে। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারলাম। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমাদের নামগুলো কি হবে? নামগুলো হচ্ছে অবশ্যই ইউনিক হবে, অনন্য হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির নাম কিন্তু ভিন্ন ভিন্ন, একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির কোনো নামের মিল নাই, হ্যাঁ, ইউনিক বা অনন্য হবে, বুঝতে পারলাম? আচ্ছা, 3 নম্বরের নিয়মটা কি? দ্বিপদ নামকরণ মানে দুইটা পদ থাকবে, দুইটা অংশ থাকবে, দেখো দুইটা টুকরা থাকবে, ওকে। প্রথম টুকরা আমরা কি লিখি? গণের নাম লিখি বা জেনাসের নাম লিখি। পরের টুকরা আমরা কি লিখি? প্রজাতির নাম লিখি বা স্পিসিসের নাম লিখি, ওকে। বুঝতে পারছি? গণের নাম লিখি আর হচ্ছে প্রজাতির নাম লিখি, ওকে। আমরা এক্সাম্পল দেখবো, অনেক সমস্যা নেই। আমরা কিন্তু এখানে দেখো হোমোসেপিয়েন্স দেখছিলাম, তাহলে হোমো হচ্ছে দেখো গণের নাম, আর স্পিসিস হচ্ছে মেনলি প্রজাতির নাম, তাই না? যদি আমরা প্রজাতির মধ্যে শুধুমাত্র প্রজাতির নাম লিখি না, যাই হোক, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর কি নিয়ম আছে? এরপর আমরা অবশ্যই মাথায় রাখবো, যখন আমরা নামটাকে লিখবো, যখন আমরা হচ্ছে নামটাকে লিখবো, তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ। যদি আমরা সেটাকে টাইপ করে লিখি, কাগজের মধ্যে প্রিন্ট করতে চাই, হ্যাঁ, মুদ্রণ করতে চাই,
যদি আমরা এটাকে মুদ্রণ বা প্রিন্ট করতে চাই, তখন অবশ্যই আমাদের নামটাকে হচ্ছে ইটালিক হরফে লিখতে হবে। হ্যাঁ, ইটালিক ভাবে লিখতে হবে। এটা তোমরা যারা কম্পিউটার চালাইছো, ল্যাপটপ চালাইছো, তারা কিন্তু এই ইটালিক জিনিসটা বুঝতে পারবা। লেখাগুলো হচ্ছে একটু ডান দিকে চেপে যায়, হ্যাঁ, এরকম বাঁকা বাঁকা হয়ে যায়, রাইট? আমাদের নর্মালি লেখাটা কিরকম হয়, সোজা সোজা হয় না? ইটালিক করলে লেখাটা এরকম বাঁকা হয়ে যায়। যদি কম্পিউটারের লেখা দেখে থাকো তাহলে বুঝতে পারবা, নাহলে কিন্তু এই জিনিসটা আমাদের বোঝা একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সমস্যা নাই, জাস্ট আমাদের নামকরণের নিয়মগুলোই তো শিখতেছি, তাই তো? এগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি আসার সম্ভাবনা কম। তাহলে মনে রাখবা যে ইটালিক হচ্ছে কম্পিউটারে কম্পোজ করার মতো, কম্পিউটারে এডিট করার মতো একটা জিনিস। ওকে, আচ্ছা, আমি তোমাদের হচ্ছে দেখাবো, সমস্যা নাই, আস্তে আস্তে আমরা দেখবো এইসব, সমস্যা নেই। আচ্ছা, তারপর যদি আমি মুদ্রণ না করে হাতে লিখি, নামটাকে যদি হাতে লেখা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে আন্ডারলাইন করি, নামের নিচে কিন্তু দাগ দিই। দেখো, এই যে নামের নিচে কিন্তু দাগ দেওয়া হয়। ওকে, যদি টাইপ করতাম দাগ দেওয়া দরকার নাই, তবে সেই ক্ষেত্রে অবশ্যই ইটালিক করে দিতে হইতো, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা যে গণ এবং প্রজাতি লিখলাম, গণ এবং প্রজাতি লিখলাম, মনে রাখতে হবে গণের যে প্রথম লেটারটা, হ্যাঁ, গণের যে প্রথম লেটার, এই প্রথম লেটার অবশ্যই কি হবে? ক্যাপিটাল হবে, বাকি সব স্মল। হ্যাঁ, প্রজাতিরও কিন্তু প্রথম লেটার স্মল। ওকে, দেখো, পুরো নামের মধ্যে শুধুমাত্র গণের প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল হবে, বাকি সব কিছু কিন্তু স্মল লেটার হবে। ওকে, কথাটা কি বোঝা গেছে? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা লাস্ট একটা নিয়ম পড়বো। যদি আমাদের একটা প্রাণীর একাধিক নাম পাওয়া যায়, ধরলাম আমরা একটা ব্যাঙ আবিষ্কার করলাম, লেটস চিন্তা করলাম এই যে এখানে আমরা একটা ব্যাঙ আবিষ্কার করলাম, তাই না? ব্যাঙের নামে এটা নাম দিছি। দেখা গেল কি এই ব্যাঙটা হচ্ছে ইউরোপের, ধরো হচ্ছে ফ্রান্সের একটা অঞ্চলে পাওয়া গেছে, বুঝছো? ফ্রান্সের কোন একটা অঞ্চলে পাওয়া গেছে সেম ব্যাঙটাই, সে তো আর জাকের রানা ঢাকা নাম দিবে না, সে ধরো হচ্ছে অন্য একটা নাম দিল, তাই না? তাহলে দুইটা নাম হয়ে গেল না একই প্রজাতির, তাহলে সেটা কি আর অনন্য হইলো? বলো তো, ইউনিক তো হইলো না, রাইট? সো আমরা যদি ওই একটা প্রজাতির জন্য একটা ইউনিক নাম রাখতে চাই, তাহলে ওই দুইটা নামের থেকে একটা নাম আমাকে বেছে নিতে হবে। হয় আমি বাংলাদেশের নামটা বেছে নিব, অথবা ওই যে ফ্রান্সের কথা আমি কল্পনা করতেছি তাদের নামটা আমি বেছে নিব। এখন বিষয় হচ্ছে কাদের নামটা আমি বাছাই করব। যদি আমাদের একাধিক নাম পাওয়া যায়, তাহলে আমি কাদের নামটা মিলে বাছাই করি? এখানে মিলে আমাদের প্রথমে যে আবিষ্কার করছেন, প্রথম আবিষ্কারকে মিললে আমাদের অগ্রাধিকার দিতে হবে। প্রথমে যে আবিষ্কার করছে তাকে আমরা অগ্রাধিকার দিব। ধরো 2010 সালে আমরা হচ্ছে ওই ব্যাংকটাকে আবিষ্কার করলাম, এই ব্যাংকটাকে, আর ফ্রান্সে ধরো 2015 সালে ওই ব্যাংকটাকে আবার আমরা আবিষ্কার করতে পারলাম। হ্যাঁ, ফ্রান্সের কোন নাগরিক ধরো আবিষ্কার করলো, তাহলে আমরা করলাম 2010, তারা করলো 2015, কোনটাকে আমি অগ্রাধিকার দিব? নিশ্চয়ই আমরা 2010-এর টাকা অগ্রাধিকার দিব। যিনি হচ্ছে প্রথমে আবিষ্কার করলেন তাকে আমরা অগ্রাধিকার দিব। ওকে, আচ্ছা, জিনিসটাকে যদি আরো বেশি ক্লাসিফাই করতে চাই, আরো বেশি ভালো করতে চাই, তাহলে আমরা কি করবো? নামের শেষে যে বিজ্ঞানী আবিষ্কার করছেন তার নামটাও কিন্তু লিখে দিতে পারি। ওকে, যদি এটা কমনলি প্র্যাকটিস করা হয় না, জটিল হয়ে যায় বলেই আমরা সেটা কিন্তু প্র্যাকটিস করি না। জাস্ট তুমি জেনে রাখবা যে প্রথমে যেটাকে আবিষ্কার করা হইলো, তার আবিষ্কারকের নামটাকে আমরা কি করি? সাথে লিখে দিই। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, লেসের ধানের নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। এই ধানে কিন্তু আরো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম নাম দিছিলেন, বাট প্রথম নামটা কি? অরাইজা স্যাটিভা। আমি একটু পরে দেখাবো। এই নামটা কিন্তু লিনিয়াস দিছিলেন, ক্যারোলাস লিনিয়াস। এজন্য আমরা কি করি? অরাইজা স্যাটিভার পর কমা দিয়ে আমরা লিনিয়াসের নামটা লিখে দিতে পারি। যদিও এই প্র্যাকটিসটা কিন্তু কমন না, এটা কিন্তু আগে এরকম ভাবে করা হতো, দেখা গেছে যে এই জিনিসটা অনেক জটিল হয়ে যায়, অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায় বলে এটাকে আমরা স্কিপ করে গেছি। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি নিয়মগুলো, বুঝছো? এগুলো হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের নিয়মগুলো। এগুলো মেনে মেনে কিন্তু আমরা এখন বিভিন্ন জীবের নামকরণ দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তো তার আগে আমরা হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোর্স সম্পর্কে একটু বলে নেই। তোমরা অনেকেই জানো যে আমাদের এসএসসি 26 ব্যাচের প্রিমিয়াম কোর্সটা হচ্ছে লঞ্চ হয়ে যাচ্ছে, তাই না? লঞ্চ অলরেডি হয়ে গেছে, আমরা ভর্তি নেওয়া শুরু করছি। আগামী 5 জানুয়ারি পর্যন্ত আমরা ডিসকাউন্টে ভর্তি নিব। হ্যাঁ, 5 জানুয়ারির পর হচ্ছে আমরা ডিসকাউন্ট দিতে পারছি না, রাইট? তো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, তোমরা ভর্তি হয়ে যেতে পারো, রাইট? দেখো, আমাদের কি করতে হবে? অবশ্যই পেমেন্ট করতে হবে। সেন্ড মানি কিন্তু করা যাবে না, সেন্ড মানি আমরা করব না। সেন্ড মানি করলে আমাদের একটু সমস্যা হয়। তো আমরা কি করবো? অবশ্যই এখানে পেমেন্ট করব, পেমেন্ট অপশনে সিলেক্ট করব। দেখো, আমরা বিকাশে পেমেন্ট করতে পারবো, বিকাশ নাম্বারটা এখানে আমরা দিয়ে দিছি, তাই না? আমি বলে দিচ্ছি, দেখো 018
69342869। যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা পেমেন্ট করব না, এখানে পেমেন্ট করা যাবে না এই নাম্বারটাতে, নিচের নাম্বারটাতে, হ্যাঁ, সবুজ নাম্বারটাতে। এখানে জাস্ট হচ্ছে আমরা কোনো প্রয়োজনে কোয়ারি করতে পারি। আমি যে বিকাশে টাকা পাঠাইলাম এই নাম্বারে, এই যে গোলাপি এই নাম্বারে যে আমরা পেমেন্ট করলাম, হ্যাঁ, পেমেন্ট করার পর আমরা যে নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারের লাস্টের 4টা ডিজিট হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা পাঠাইতে পারি, তাই না? অথবা তোমরা তোমাদের অভিক স্যারকেও পাঠাইতে পারো মেসেঞ্জারে, সমস্যা নেই। আর তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই নাম্বারটাতে আমরা পেমেন্টটা করব। ওকে, আচ্ছা। তোমরা যদি কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের নিচে একটা গুগল ফর্ম থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে, সেটা কিন্তু চাইলে দেখতে পারো। ওকে, কিভাবে হচ্ছে আমরা কিভাবে আমাদের সার্ভিস গুলো দিচ্ছি, বা আমরা কিভাবে ক্লাসগুলো নিব, কিভাবে এক্সাম নিব, হ্যাঁ, ওয়েবসাইটের আপডেট কি, সবগুলা কিন্তু আমরা ফর্মের মধ্যে অন্তর্ভুক্ত করে দিচ্ছি। আচ্ছা, যদিও আমাদের সামনে একটা ভিডিও আসবে, সেই ভিডিওতেও তোমরা দেখতে পারবা, সমস্যা নাই। তো গেল, এই হচ্ছে আমাদের প্রমোশনের বিষয়টা। চলো আগাই। দেখো, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম এখন দেখার চেষ্টা করব। প্রথমে আসা হচ্ছে ধান। ধানকে আমরা কি বলতেছিলাম, ওই যে বলে ফেলছি, অরাইজা স্যাটিভা। হ্যাঁ, অরাইজা স্যাটিভা। দেখছো, প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল দিলাম, আর কোনো লেটার ক্যাপিটাল দেই নেই, এবং নিচে দাগ দিব। অবশ্যই দাগ না দিলে কিন্তু কাটা, হ্যাঁ, দাগ অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে আমাদের পাট। পাটকে আমরা কি বলি, কর্কোরাস ক্যাপসুলারিস। ক্যাপসুলারিস। দেখো, প্রত্যেকটা নামে কিন্তু এখানে অর্থ আছে, হ্যাঁ, আমি মন চাইলাম একটা বসে দিলাম এরকম না, হ্যাঁ। পাটের যে ফলটা তোমার সামনে দেখবা, পাটও কিন্তু এক ধরনের ফল তৈরি হয়, সে ফলটা অনেকটা ক্যাপসুলের মতো দেখতে, এই জন্য নামটা কি চলে আসলো, ক্যাপসুলারিস। হ্যাঁ, সব নামে তো আমাদের এত ব্যাখ্যা পড়া লাগবে না, বাট নামটাকে অবশ্যই স্পেলিং সহ, নিয়ম সহ আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা। আমের নামটা কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা গেল। আচ্ছা, তারপর কাঁঠাল। কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস। আর্টোকার্পাস হেটেরোফাইলাস। হেটেরোফাইলাস। ওকে, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। শাপলা, নিমফায়া নৌশালী। হ্যাঁ, নিমফায়া নৌশালী। PHAEA, নিমফায়া নৌশালী। অনেকে নোয়াখালী বলে, নোয়াখালী না রে ভাই, নৌশালী। আর জবা, জবার নামটা কি হবে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। হিবিস্কাস রোজা, রোজা দিয়ে একটা অবশ্যই একটা কি দিতে হবে বলতো, হাইফেন দিতে হবে, সাইনেন্সিস গেল। হ্যাঁ, অবশ্যই এখানে দাগগুলো দিবা, হ্যাঁ, দাগ কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, হ্যাঁ, দাগ মিস তো নাম্বার মিস। চলো আসো সামনের গুলা দেখি। কলেরা জীবাণু অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ভিব্রিও কলেরি। ভিব্রিও হবে, হ্যাঁ, ভিব্রিও কলেরি, CHORAE। হ্যাঁ, রোগটার নাম কিন্তু কলেরা, RA, আর জীবাণুটার নাম কিন্তু কলেরি, RAE। ম্যালেরিয়া জীবাণু, এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। আরো অনেক নাম আছে, ম্যালেরিয়া আছে, ফ্যালসিপ্যারাম আছে, অত কিছু দেখার দরকার নাই। আরশোলা বা তেলাপোকা, এটার নাম কি বলতো, পেরিপ্লানেটা আমেরিকানা। পেরিপ্লানেটা আমেরিকানা। গেল। মৌমাছি, হ্যাঁ, আপিস ইন্ডিকা। আপিস ইন্ডিকা। আচ্ছা, ইলিশ, টেনুয়ালোসা ইলিশা। টেনুয়ালোসা ইলিশা। আচ্ছা, ভালো করে লিখে দিই, ILISH, ইলিশা। ওকে, আচ্ছা, আরো দেখি কি কি আছে। কুনো ব্যাং, কুনো ব্যাং এর নাম কি, ডাটাফ্রিনাস। ডাটাফ্রিনাস মেলানোস্টিকটাস। মেলানোস্টিকটাস, অনেকে এটাকে বুফো মেলানোস্টিকটাস বলে।
সো বুফে আসলে বলা যায় নতুন নাম, বাট এইটা হচ্ছে সবচেয়ে বেশি কমন, ডাটাফ্রিনাস মেলানোস্টিকটাস। দোয়েল, কপসাইকাস সলারিস, কপসাইকাস সলারিস। ওকে, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। আর মানুষ, মানুষ তো দেখছি তাই না, মানুষ তো হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স। এই নামগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আরো অনেক গুরুত্বপূর্ণ নাম আছে, বাট এগুলো আমাদের বইয়ের মধ্যে আলোচনা করা আছে। সো আমি তোমাদের প্রত্যেকটা নাম হচ্ছে বানান সহ লিখে দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, তো এখন তো আমাদের মোটামুটি ক্লাসটা শেষ। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা করে আমাকে সাবমিট করবা। হ্যাঁ, তো হোমওয়ার্কের মধ্যে কি দিচ্ছি তোমাকে, বেশ কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে দিচ্ছি, যেটা তুমি বইতে পাবা না, তোমাদের বইতে পাবা না। তুমি হচ্ছে গুগল করে করে নামটাকে ফাইন্ড আউট করে, হ্যাঁ, খাতার মধ্যে লিখে হচ্ছে আমাদের একটু সাবমিট করবা। এটা তোমাদের একটু কষ্ট করে করতে হবে, ঠিক আছে? রাইট, আচ্ছা আসো তাহলে প্রথমে আমি যেই নামটা তোমাদের বলবো সেটা হচ্ছে ফিতা কৃমি, ফিতা কৃমি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি। হ্যাঁ, তারপর হচ্ছে কেঁচো, কেঁচো। তারপর হচ্ছে আমাদের আপেল শামুক। এগুলো কিন্তু সামনে অনেক লাগবে, আমি তোমাদের এখন একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপেল শামুক। তারপর হচ্ছে অক্টোপাস, অক্টোপাস। তারপর হচ্ছে হাঙর, রাইট। তারপর হচ্ছে রুই মাছ। কোনো নির্দিষ্ট সিকোয়েন্স আমি লিখতেছি না, যখন যেটা মনে পড়ছে সেটাই লিখছি আর কি। তারপর হচ্ছে ঘাস ফড়িং, ওকে, ঘাস ফড়িং। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে, লেসে বাঘ তো দেখলাম, সিংহ, ওকে, গিনি পিগ, গিনি পিগ। তারপর হচ্ছে গরু, তারপর হচ্ছে কবুতর। ধান তো দেখলাম, গমটাও দেখবা, গম দেখবা, ভুট্টা দেখবা, ভুট্টা দেখবা। ওকে, আচ্ছা, এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলা গেল। আর কি দেওয়া যেতে পারে, মৌমাছি। আচ্ছা, মৌমাছি তো দেখছি অলরেডি। প্রজাপতি, হ্যাঁ, প্রজাপতি দেখবা। আচ্ছা, গরিলা দেখবা, গরিলা। আচ্ছা, তারপর আমাদের এই কয়টা শিখলেই তো মনে হয় আসলে হয়। আচ্ছা, এরপর তুমি পদ্ম দেখতে পারো, হ্যাঁ, পদ্ম, পদ্ম ফুল। আচ্ছা, তাহলে এই কয়েকটা নাম আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা খুঁজে খুঁজে বের করে করে, হ্যাঁ, উত্তর লিখে আমাকে দিবা। দেন হচ্ছে আমি তোমাদের জিনিসটাকে একটু সঠিক করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। আশা করি আমরা পড়াগুলো বুঝতে পারলাম। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। ওকে, ততদিন সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ আমরা সামনে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম।